ডিভোর্সের ৭ বছর পর আইএএস স্ত্রী এলো গরিব স্বামীর ঋণ শোধ করতে। সত্যিটা জেনে কেঁদে ফেলল পুরো গ্রাম। বন্ধুরা, এই গল্পটি বিহার রাজ্যের সূর্যগড় জেলার হরিপুর গ্রামের, যেখানে সেই দুপুরে গ্রামের চৌপাল লোকে লোকারণ্য ছিল। বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যেন বড় কিছু একটা হতে চলেছে। গ্রামের লোকজন জড়ো হয়ে একদিকেই তাকিয়েছিল। কাঁচা রাস্তায় ধুলো উড়িয়ে বেশ কয়েকটি বড় বড় সরকারি গাড়ি গ্রামে প্রবেশ করছিল। লোকজন নিজেদের মধ্যে ফিসফিস করছিল, আরে মনে হচ্ছে কোনো বড় অফিসার এসেছে, বলছে জেলার কালেক্টর ম্যাডাম নিজে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই গাড়ির কনভয়টি চৌপালের সামনে এসে থামল। প্রথম গাড়ির দরজা খুলল এবং বেরিয়ে এলো এক তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মহিলা। সাদা শাড়ি, চোখে কঠোরতা এবং চেহারায় এমন এক দাপট যে সামনে দাঁড়ানো লোকজন নিজে থেকেই রাস্তা ছেড়ে দিচ্ছিল। সে ছিল সূর্যগড় জেলার কালেক্টর অদিতি ভার্মা। গ্রামবাসীরা অবাক ছিল, সবাই তার দিকেই তাকিয়েছিল, কিন্তু চৌপালের এক কোণে দাঁড়িয়ে থাকা একটি লোক একেবারে শান্ত ছিল। ছেঁড়া কুর্তা, পায়ে ক্ষয় যাওয়া চপ্পল আর চেহারায় গভীর ক্লান্তি। তার চোখে কোনো চমক ছিল না, শুধুই এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। সেই ছিল রাঘব কুমার, যাকে দেখে হয়তো কেউই ভাবতে পারত না যে একসময় এই লোকটি এই আইএএস অফিসারের স্বামী ছিল। হ্যাঁ, ৭ বছর আগে এরাই স্বামী স্ত্রী ছিল, কিন্তু আজ তাদের মাঝে শুধু নিস্তব্ধতা। অদিতি চৌপালের মাঝখানে এসে দাঁড়াল। তার সাথে আসা আধিকারিকরা এদিক ওদিক দাঁড়িয়ে পড়ল। গ্রামের মুখিয়া দেবকীনন্দন সিং এগিয়ে এলেন এবং হাতজোড় করে বললেন, নমস্কার ম্যাডাম, আমাদের ছোট্ট গ্রামে আপনাকে স্বাগত। অদিতি হালকা করে মাথা নাড়ল। তার নজর হঠাৎ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা রাঘবের ওপর পড়ল। কিছুক্ষণের জন্য তার চোখ স্থির হয়ে গেল, যেন কোনো পুরনো ক্ষতের স্মৃতি হঠাৎ সামনে চলে এসেছে। কিন্তু পরমুহূর্তেই তার চেহারায় সেই কঠোর ভাব ফিরে এলো। সে চোখ সরিয়ে নিল, যেন সে ওই মুখটাকে চেনেই না। গ্রামের মানুষের সব মনে পড়ে গেল। ৭ বছর আগে এই চৌপালেই এমন এক ঝড় এসেছিল যা দুটি জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। ৭ বছর আগে এই চৌপালেই ভিড় জমেছিল, কিন্তু সেদিনের পরিবেশটা অন্যরকম ছিল। গ্রামে খুশির আমেজ ছিল, কারণ হরিপুর গ্রামের বউ আদিতি ভার্মা আইএএস হয়ে গিয়েছিল। আনন্দে আত্মহারা হয়ে উঠছিল মানুষ। কেউ মিষ্টির ঝুড়ি তুলে ধরেছিল, কেউ ঢোলক বাজাচ্ছিল। সবাই গর্বের সাথে বলছিল যে তাদের গ্রামের বউ এখন জেলার অফিসার হয়ে গেছে। চৌপালে দাঁড়িয়ে রাঘব চুপচাপ সব দেখছিল। তার মুখে এক সত্যিকারের আনন্দ ছিল, যেন কোনো কৃষকের পরিশ্রমে ফলানো ফসল অবশেষে লকলকিয়ে উঠেছে। কিন্তু সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে থাকা আদিতির চোখে মুখে এক অদ্ভুত মানসিক চাপ ছিল। খুশির জায়গায় রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ সে চড়া গলায় বলে উঠল, রাঘব, এখন আমার জীবন বদলে গেছে। তার গলার আওয়াজ শুনতেই চৌপালে দাঁড়িয়ে থাকা মানুষজন চুপ হয়ে গেল। রাঘব অবাক হয়ে তার দিকে তাকাল এবং আস্তে করে জিজ্ঞেস করল, কি মানে? আদিতির চেহারা কঠোর হয়ে গেল। সে সবার সামনে বলল, মানে হলো এই যে আমি এখন একজন আইএএস অফিসার আর তুমি একজন গরিব কৃষক। তার এই কথাগুলো চৌপালে প্রতিধ্বনিত হল। মানুষের মুখ ফ্যাকাশে হয়ে গেল। অদিতি না থেমেই বলতে লাগল, তোমার সাথে থেকে আমার দম বন্ধ হয়ে আসে, তুমি আমার যোগ্যই নও। এ কথা শুনে পুরো চৌপালে যেন বাজ পড়ল। কয়েকজন নারী মুখে ওড়না চাপা দিল। বয়স্করা মাথা নিচু করে নিল। কারো বিশ্বাসই হচ্ছিল না যে গ্রামের সেই বউটি আজ তার স্বামীর সম্পর্কে এমন কথা বলছে। রাঘব কিছুক্ষণ অদিতির দিকে তাকিয়ে রইল। তার চোখে যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু সে গলা উঁচিয়ে কথা বলল না। সে আস্তে করে বলল, অদিতি, যদি তোমার মনে হয় যে আমি তোমার পথের কাঁটা, তাহলে আমি নিজেই সরে যাচ্ছি। তার কথাগুলো খুবই শান্ত ছিল, কিন্তু তার মধ্যে একটা ভাঙা হৃদয় স্পষ্ট শোনা যাচ্ছিল। অদিতির সাথে সাথে নিজের ব্যাগ থেকে কিছু কাগজ বের করল এবং সবার সামনে বাড়িয়ে দিল। এগুলো ডিভোর্সের পেপার, সাইন করে দাও। চৌপালে দাঁড়িয়ে থাকা মানুষজন কেঁপে উঠল। গ্রামের বয়স্ক দেবকীনন্দন সিং শ্বাসে সাথে এগিয়ে এলেন এবং ঘাবড়ে গিয়ে বললেন, মা, এসব কি করছ? বিয়ে কোনো খেলার জিনিস নয়। কিন্তু অদিতির রাগ কমল না। সে শীতল গলায় বলল, মুখিয়াজি, এটা আমার সিদ্ধান্ত। পুরো গ্রাম শ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। সবার নজর এখন রাঘবের দিকে। কিছুক্ষণ রাঘব ওই কাগজগুলোর দিকে তাকিয়ে রইল। তার হাত হালকা কাঁপছিল, কিন্তু সে কাউকে কিছু বলল না। সে ধীরে ধীরে কলম তুলল আর কাগজগুলোতে সাইন করে দিল।
সেই মুহূর্তে চৌপালে এমন নিস্তব্ধতা নেমে এলো যেন কেউ সময়কে থামিয়ে দিয়েছে। রাঘব শুধু এইটুকু বলল, তোমার খুশি থাকা উচিত, আমি শুধু এটাই চাই। তার গলায় কোনো অভিযোগ ছিল না, শুধু ক্লান্তি ছিল। অদিতি এক মুহূর্তের জন্যেও পিছনে ফিরে তাকাল না। সে সোজা গাড়িতে গিয়ে বসল। সরকারি গাড়িগুলো ধীরে ধীরে গ্রাম থেকে বেরিয়ে গেল, আর সেই দিনই রাঘবের জীবন থেকে তার স্ত্রী চিরকালের জন্য চলে গেল। 7 বছর পেরিয়ে গেল। এই 7 বছরে হরিপুর গ্রাম অনেক কিছু দেখে ফেলেছে। মানুষের কথাবার্তাও বদলে গিয়েছিল। কেউ বলতো, আরে ওই রাঘব যার আইএএস বউ ওকে ছেড়ে চলে গিয়েছিল। কেউ বলতো, বেচারা এখন ঋণে ডুবে আছে। সত্যি রাঘবের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ওর মা মায়াদেবী প্রায়ই অসুস্থ থাকতেন। চাষবাসে বেশ কয়েক বছর ধরেই ক্ষতি হচ্ছিল। বাধ্য হয়ে রাঘবকে মহাজনের কাছ থেকে ঋণ নিতে হল, আর সেই ঋণ ধীরে ধীরে পাহাড়ে পরিণত হল। কিন্তু রাঘব কখনো কারো সামনে কোনো অভিযোগ করেনি। সে সকালে মজুরি খাটত, সন্ধ্যায় মায়ের সেবা করত, আর রাতে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকত, যেন কাউকে কোনো প্রশ্ন করছে। আর আজ 7 বছর পর সেই অদিতি ভার্মা আবারও হরিপুর গ্রামে দাঁড়িয়েছিল। চৌপালে দাঁড়িয়ে থাকা মানুষজন তাকে অবাক হয়ে দেখছিল। রাঘবও সেই ভিড়েই দাঁড়িয়েছিল। অদিতি চারদিকে চোখ বোলাল এবং তারপর ধীর কিন্তু স্পষ্ট ভাষায় বলল, আমি জানতে পেরেছি যে রাঘবের ওপর অনেক ঋণ রয়েছে। চৌপালে ফিসফাস শুরু হয়ে গেল। অদিতি আরও বলল, আজ আমি তার সব ঋণ শোধ করতে এসেছি। এ কথা শুনে পুরো চৌপাল একদম শান্ত হয়ে গেল। সবার নজর এখন রাঘবের দিকে। রাঘব ধীরে ধীরে এগিয়ে এলো। সে প্রথমবার অদিতির চোখের দিকে তাকালো, কিন্তু তার চেহারায় না ছিল রাগ, না কোনো অভিযোগ, শুধু একটা ক্লান্ত হাসি ছিল। রাঘব শান্ত গলায় বলল, ম্যাডাম, ঋণ আমার, সেটা আমি নিজেই শোধ করে দেব। অদিতি একটু কঠোর স্বরে বলল, জেদ করো না রাঘব, এটা শুধু একটা সাহায্য। তখনই পেছনে দাঁড়িয়ে থাকা দেবকীনন্দন সিংয়ের গলা বেজে উঠল, মা, আজ যদি সত্যিটা না বলি তবে খুব বড় অবিচার হবে। চৌপালের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। অদিতি অবাক হয়ে জিজ্ঞেস করল, কোন সত্যি? দেবকীনন্দন সিং একটা দীর্ঘশ্বাস নিলেন, তারপর আস্তে করে বললেন, সেই সত্যি যেটা রাঘব 7 বছর ধরে লুকিয়ে রেখেছে। এটা শুনতেই চৌপালে দাঁড়িয়ে থাকা লোকজনের চেহারা বদলে গেল। সবার নজর একসাথে রাঘবের দিকে ঘুরে গেল। কেউই বুঝতে পারছিল না যে আসলে এমন কোন রহস্য আছে যা একজন গরিব কৃষক 7 বছর ধরে নিজের বুকে চেপে বসে আছে। বাতাসে অদ্ভুত এক উত্তেজনা ছড়িয়ে পড়ল। অদিতিও কিছুক্ষণের জন্য চুপ করে দাঁড়িয়ে রইল। তার চেহারার কঠোরতা ধীরে ধীরে দ্বিধায় পরিণত হতে লাগল। সে দেবকীনন্দন সিংয়ের দিকে তাকিয়ে বলল, মুখিয়াজি, পরিষ্কার করে বলুন, ব্যাপারটা কি? দেবকীনন্দন সিংয়ের চোখে গভীর ক্লান্তি ছিল, যেন তিনি এই সত্যিটা অনেক দিন ধরে নিজের ভেতর চেপে বসে আছেন। তিনি এক মুহূর্তের জন্য রাঘবের দিকে তাকালেন। রাঘবের চোখ নিচু করা ছিল। সে একেবারে শান্ত হয়ে দাঁড়িয়েছিল, যেন এই কথাবার্তায় তার কিছুই যায় আসে না। কিন্তু যারা তাকে কাছ থেকে চিনত তারা বুঝতে পারছিল যে তার ভেতরে কত বড় ঝড় বয়ে যাচ্ছে। দেবকীনন্দন সিং ধীরে ধীরে বলতে শুরু করলেন। তার গলায় বয়সের কাঁপুনি ছিল, কিন্তু কথাগুলো স্পষ্ট ছিল। তিনি বললেন, মা, প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু কথা থাকে যা সে কাউকে বলতে চায় না। রাঘবও তাদেরই একজন। সে অনেক কিছু সহ্য করেছে, কিন্তু কখনো কারো সামনে কাঁদেনি। চৌপালে দাঁড়িয়ে থাকা লোকজন এখন একেবারে চুপ ছিল। কেউ কাশছিলও না, যেন সবাই সেই বৃদ্ধ মুখিয়ার পরের কথাগুলোর জন্য অপেক্ষা করছিল। অদিতির চেহারাও এখন আগের মতো কঠোর ছিল না। তার চোখে প্রশ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। দেবকীনন্দন সিং আরও বললেন, তোমরা আজ একে একটা ঋণে ডুবে থাকা গরিব কৃষক মনে করছ, কিন্তু এই লোকটি নিজের জীবনে যতটা ত্যাগ স্বীকার করেছে ততটা হয়তো কেউই করতে পারবে না। এ কথা শুনে ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হল। কয়েকজন একে অপরের দিকে তাকাতে লাগল। কারও মাথায় আসছিল না যে মুখিয়া আসলে কোন কথার দিকে ইঙ্গিত করছেন। অদিতি আস্তে করে জিজ্ঞেস করল, ত্যাগ? কিসের ত্যাগ? তার কথায় এখন আর আগের মতো অহংকার ছিল না, তার মধ্যে হালকা অস্থিরতা মিশে গিয়েছিল। দেবকীনন্দন সিং একটা দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, মা, মানুষের আসল পরিচয় তার পোশাক দিয়ে হয় না, তার কর্ম দিয়ে হয়। রাঘবের কাছে আজ আর কিছুই অবশিষ্ট নেই, কিন্তু এমন একটা সময়ও ছিল যখন এর কাছে অনেক কিছু ছিল।
এটা শুনে অনেকেই চমকে উঠল, কারণ হরিপুর গ্রামের মানুষ তো চিরকাল রাঘবকে একজন গরিব কৃষক হিসেবেই জানত। চৌপালের ধারে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক লোক আস্তে করে বলল, আমরা তো ভাবতাম রাঘব চিরকালই গরিব ছিল। দেবকীনন্দন সিং তার দিকে তাকালেন এবং মাথা নাড়লেন। না, চিরকাল নয়। অদিতি এখন পুরোপুরি গম্ভীর হয়ে গিয়েছিল। তার নজর বারবার রাঘবের দিকে যাচ্ছিল, কিন্তু রাঘব এখনও সেভাবেই দাঁড়িয়েছিল, যেন এসব কথার সাথে তার কোনো সম্পর্কই নেই। তার চেহারায় সেই শান্ত ক্লান্তি লেগেছিল। দেবকীনন্দন সিং আবার বলতে শুরু করলেন, যখন কোনো মানুষ কাউকে সত্যি ভালোবাসে, তখন সে তার জন্য নিজের স্বপ্নের চেয়েও বড় স্বপ্ন দেখতে শুরু করে। রাঘবও এমনটাই করত। তার কথাগুলো ধীরে ধীরে চৌপালের বাতাসে ছড়িয়ে পড়ছিল। গ্রামের লোকজন এখন পুরোপুরি মনোযোগ দিয়ে শুনছিল। কারও ধারণাই ছিল না যে একটা সাধারণ দেখতে কৃষকের জীবনে এত গভীর সত্যি লুকিয়ে থাকতে পারে। দেবকীনন্দন সিং রাঘবের দিকে তাকালেন আর মৃদুস্বরে বললেন, রাঘব বাবা, এখন চুপ করে থাকলে বিষয়টা আরও ভারী হয়ে যাবে। কিছু কথা সত্যি বলার মাধ্যমেই হালকা হয়। রাঘব প্রথমবার মাথা তুলল। তার চোখে হালকা আর্দ্রব চকচক করছিল, কিন্তু সে সেটা লুকোনোর চেষ্টা করল। সে ধীর গলায় বলল, মুখিয়াজি, থাকতে দিন। পুরনো কথায় কারো কি লাভ হবে? তার গলায় ক্লান্তি ছিল, যেন সে এসব আর দ্বিতীয়বার বাঁচতে চায় না। কিন্তু দেবকীনন্দন সিং মাথা নাড়লেন। না বাবা, কখনো কখনো সত্যি বলাটা জরুরি হয়, নইলে মানুষ সারা জীবন ভুল বুঝতেই থাকে। অদিতি এখন একেবারে স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার নজর রাঘবের মুখ থেকে সরছিলই না। সে প্রথমবার সেই লোকটিকে মনোযোগ দিয়ে দেখছিল, যাকে সে একসময় নিজের জীবন থেকে আলাদা করে দিয়েছিল। রাঘবের চেহারা এখন আগের চেয়ে অনেক বেশি ক্লান্ত দেখাচ্ছিল। চোখের নিচে গভীর দাগ পড়েছিল আর চুলে পাক ধরেছিল। কিছুক্ষণের জন্য চৌপালের নীরবতা ছিয়ে রইল। বাতাসও যেন ধীরে বইতে শুরু করেছিল। গ্রামের শিশুরাও চুপ হয়ে তাদের বড়দের পেছনে দাঁড়িয়েছিল। দেবকীনন্দন সিং আবার ধীর গলায় বললেন, তোমরা ভাবছ যে রাঘবের ওপর যে ঋণ আছে সেটা তার দুর্বলতা, কিন্তু আসলে ওই ঋণটা তার বাধ্যবাধকতার গল্প। একথা শুনে অদিতির চেহারায় হালকা অস্থিরতা ফুটে উঠল। সে সাথে সাথে জিজ্ঞেস করল, বাধ্যবাধকতা? কিসের বাধ্যবাধকতা? দেবকীনন্দন সিং উত্তর দেওয়ার আগে আরও একবার রাঘবের দিকে তাকালেন। রাঘবের চোখ আবার নিচু হয়ে গিয়েছিল। সে কিছুই বলল না। চৌপালের মাটিতে হালকা হাওয়ায় ধুলো উঠছিল। দূরে দাঁড়িয়ে থাকা নিম গাছের পাতাগুলো সরসর করতে শুরু করেছিল। কিন্তু চৌপালে দাঁড়িয়ে থাকা মানুষজনের মনে ওঠা আলোড়ন সেই হাওয়ার চেয়েও অনেক বেশি তীব্র ছিল। দেবকীনন্দন সিং কিছুক্ষণের জন্য চুপ রইলেন, যেন শব্দ বাজছিলেন। তারপর তিনি আস্তে করে বললেন, রাঘব যা করেছে সেটা কেউ বাধ্য হয়েও করে না, সে নিজের মন থেকে করেছিল। অদিতির চোখ এখন পুরোপুরি তার মুখের ওপর আটকে ছিল। চৌপালে দাঁড়িয়ে থাকা মানুষজনের শ্বাস যেন থমকে গিয়েছিল। দেবকীনন্দন সিং ধীরে ধীরে রাঘবের দিকে হাত বাড়ালেন এবং বললেন, বাবা, সত্যি লুকোলে কখনো তা ছোট হয়ে যায় না, কিন্তু বলে দিলে বুকের বোঝা নিশ্চয়ই হালকা হয়ে যায়। রাঘব একটা দীর্ঘশ্বাস নিল। তার নজর কিছুক্ষণের জন্য মাটিতে আটকে রইল। তারপর সে ধীরে ধীরে মাথা তুলল এবং সামনে দাঁড়িয়ে থাকা অদিতির দিকে তাকাল। তার চোখে এখনও সেই একই শান্তি ছিল, এবং সেই শান্তির সাথেই সে অদিতির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। চৌপালে দাঁড়িয়ে থাকা লোকজন শ্বাস বন্ধ করে এই মুহূর্তটি দেখছিল। কারো মাথায় আসছিল না যে এই নীরবতার পরে কি বলা হবে। বাতাস হালকা বইছিল, কিন্তু চৌপালে দাঁড়িয়ে থাকা লোকজনের মনে ওঠা আলোড়ন তার চেয়ে অনেক বেশি তীব্র ছিল। অদিতি প্রথমবার নিজেকে অস্বস্তিকর অবস্থায় অনুভব করছিল। সে সবসময় রায় শোনানোতে অভ্যস্ত ছিল, কিন্তু আজ সে নিজেই উত্তর শোনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সে আস্তে করে বলল, রাঘব, যদি কোনো কথা থাকে তবে পরিষ্কার করে বলে দাও। তার গলায় এখন আর আদেশ ছিল না, বরং একটা অস্থিরতা ছিল। রাঘব কিছুক্ষণের জন্য তার দিকে তাকাল, তারপর সে নজর নিচু করে নিল। তার চেহারায় সেই একই ক্লান্ত শান্তি ছিল, যেন সে নিজের ভেতর অনেক কিছু চেপে দাঁড়িয়ে আছে। সে মৃদুস্বরে বলল, কিছু কথা বলে দিলে হালকা হয় না, কখনো কখনো
তা আরও ভারী হয়ে যায়। চৌপালে দাঁড়িয়ে থাকা মানুষজন একে অপরের মুখ দেখতে লাগল। দেবকীনন্দন সিং এগিয়ে এসে বললেন, বাবা, সত্যি যত দেরিতে সামনে আসে তত বেশি কষ্ট দেয়। এখন আর কথা লুকোনোর কোনো মানে হয় না। রাঘব কিছুক্ষণ চুপ করে রইল। তার মুখে একসাথে অনেক রকম অভিব্যক্তি আসছিল আর যাচ্ছিল, যেন সে নিজের ভেতর কোনো পুরনো সময়কে আবার নতুন করে দেখতে পাচ্ছিল। সে আস্তে করে বলল, মুখিয়াজি, প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু সিদ্ধান্ত থাকে যা সে কাউকে জানাতে চায় না। কারণ সেই সিদ্ধান্তগুলো বাধ্য হয়ে নয়, মন থেকে নেওয়া হয়। এ কথা শুনে চৌপালে দাঁড়িয়ে থাকা মানুষজন আরও বেশি কৌতূহলী হয়ে উঠল। কেউই বুঝতে পারছিল না যে শেষমেশ রাঘব কোন কথার দিকে ইঙ্গিত করছে। অদিতি এখন পুরোপুরি গম্ভীর হয়ে গিয়েছিল। তার নজর রাঘবের মুখ থেকে সরছিলই না। কিছুক্ষণ নীরবতা বজায় রইল। তারপর রাঘব আস্তে করে বলল, যখন কোনো মানুষ কাউকে সত্যি ভালোবাসে তখন তার স্বপ্নগুলো নিজের স্বপ্নের চেয়েও বড় মনে হতে থাকে। অদিতির ভ্রু হালকা কুঁচকে গেল, যেন সে এই কথাগুলোর অর্থ বোঝার চেষ্টা করছিল। চৌপালে দাঁড়িয়ে থাকা অনেকেই এখন একদম শান্ত। কারো কারো মনে হচ্ছিল যে এই গল্পে কোনো খুব গভীর রহস্য লুকিয়ে আছে। দেবকীনন্দন সিং মৃদুস্বরে বললেন, রাঘব বাবা, আজ যদি তুই না বলিস তবে মানুষ সারা জীবন তোকে ভুল বুঝতেই থাকবে। রাঘব হালকা একটু হাসল। সেই হাসিটা ভীষণ ক্লান্ত ছিল, কিন্তু তার মধ্যে কোনো অভিযোগ ছিল না। সে বলল, লোকে কি বুঝল তাতে আমার জীবন বদলায় না মুখিয়াজি। অদিতি প্রথমবার একটু এগিয়ে এসে বলল, কিন্তু সত্যিটা জানা জরুরি। তার গলায় এখন আর কঠোরতা ছিল না, তাতে এক অদ্ভুত ঘাবড়ে যাওয়া ভাব ছিল। রাঘব কিছুক্ষণের জন্য তার দিকে তাকাল, তারপর আস্তে করে বলল, সত্যি কখনো কখনো খুব সাধারণ হয়, কিন্তু তার প্রভাব অনেক গভীর হয়। চৌপালের ওপর দিয়ে একটা দমকা হাওয়া বয়ে গেল। নিমগাছের পাতাগুলো জোরে জোরে দুলতে লাগল। কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা মানুষজনের চোখ এখনও রাঘবের ওপরই আটকে ছিল। রাঘব মাটির দিকে তাকিয়ে বলল, জীবনে কখনো কখনো মানুষ নিজের ভাগের খুশিগুলো ছেড়ে দেয়, যাতে অন্য কারো স্বপ্ন ভাঙার হাত থেকে রক্ষা পায়। এ কথা শুনে অদিতির চেহারায় হালকা অস্বস্তি দেখা দিল। তার মনে হচ্ছিল যেন এই কথাগুলোর মধ্যে কোথাও তার নাম লুকিয়ে আছে, কিন্তু সে কিছুই বলতে পারল না। দেবকীনন্দন সিং আস্তে করে বললেন, রাঘব, এবার অর্ধেক কথা বলে থেমে যাস না। রাঘব গভীর একটা নিঃশ্বাস নিল। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ এখন সরাসরি অদিতির চোখের উপর স্থির হল। চৌপালে দাঁড়িয়ে থাকা মানুষজন অনুভব করতে পারছিল যে এখন যে শব্দগুলো বেরোবে সেগুলো শুধু শব্দ হবে না, বরং ৭ বছর ধরে চাপা পড়ে থাকা সত্যিটা হবে। কিছুক্ষণের জন্য দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর রাঘব শান্ত গলায় বলল, কখনো কখনো মানুষ নিজের পুরো দুনিয়া বাজি রেখে দেয়, শুধু এই কারণে যাতে অন্য কারো স্বপ্ন যেন অপূর্ণ না থেকে যায়। অদিতির চোখে হঠাৎ এক অজানা ভয় নেমে এলো, যেন সে বুঝতে পারছিল যে এই কথাটা কোথাও না কোথাও তার সাঝেই জড়িয়ে আছে। চৌপালে দাঁড়িয়ে থাকা মানুষজন এখন একেবারে স্থির হয়ে গিয়েছিল। কারও কিছু বলার সাহস হচ্ছিল না। রাঘব আস্তে করে বলল, কিছু কথা এমন থাকে যা মানুষ সারা জীবন নিজের বুকে লুকিয়ে রাখে, কারণ সে চায় যে সেই সত্যিটার জন্য কারো খুশিতে যেন কোনো আঁচ না পড়ে। দেবকীনন্দন সিং আস্তে করে জিজ্ঞেস করলেন, আর তুইও সেটাই করেছিস? রাঘব কিছু না বলেই শুধু হালকা করে মাথা ঝুঁকিয়ে দিল। তার চোখে এক অদ্ভুত আর্দ্রতা ছিল, আর সেই আর্দ্রতার সাথেই সে চুপচাপ অদিতির দিকে তাকিয়ে রইল। চৌপালে দাঁড়িয়ে থাকা লোকজনের মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে। কেউ কথা বলছিল না। সবার নজর সেই লোকটির ওপর আটকে ছিল যে ৭ বছর ধরে নিজের বুকে কিছু লুকিয়ে রেখেছিল। রাঘব ধীরে করে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল, কখনো কখনো মানুষ নিজের ভাগের সমস্ত খুশি ছেড়ে দেয়, শুধু এই কারণে যে অন্য কারো স্বপ্ন যেন ভেঙে যাওয়া থেকে বেঁচে যায়। তার কথাগুলো খুব সাধারণ ছিল, কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকা যন্ত্রণা পুরো চৌপালে ছড়িয়ে পড়ল। অদিতির বুক ধরফর করতে লাগল। সে অনুভব করতে পারছিল যে রাঘবের কথার সম্পর্ক কোথাও না কোথাও তার সাথেই। সে আস্তে করে জিজ্ঞেস করল, রাঘব, পরিষ্কার করে বলো। রাঘব কিছুক্ষণের জন্য মাটির দিকে তাকাল। তারপর সে আস্তে করে বলল, যখন তুমি আইএএস হওয়ার প্রস্তুতি নিচ্ছিলে সে সময় তোমার কোচিং, বইপত্র আর শহরে থাকার খরচ অনেক বেশি ছিল। সেই সময় আমার কাছে এত টাকা ছিল না। চৌপালে দাঁড়িয়ে থাকা মানুষজন মনোযোগ দিয়ে শুনছিল।
রাঘব শান্ত গলায় বলল, তুমি কখনো জানতে পারোনি, কিন্তু সেই সময় আমি আমার 2 বিঘা জমি বিক্রি করে দিয়েছিলাম। এ কথা শুনতেই চৌপালে দাঁড়িয়ে থাকা লোকজনের মুখ থেকে একসাথে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অনেকেই একে অপরের দিকে তাকাতে লাগল। কারো বিশ্বাসই হচ্ছিল না যে লোকটাকে সবাই গরিব ভাবত, সে তার পুরো জমি শুধু এই কারণে বিক্রি করে দিয়েছিল যাতে তার স্ত্রী নিজের স্বপ্ন পূরণ করতে পারে। অদিতির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল। সে কিছুক্ষণের জন্য রাঘবকে দেখতেই থেকে গেল। রাঘব আস্তে করে বলল, আমি ভেবেছিলাম যদি তোমার স্বপ্ন পূরণ হয়ে যায় তবে সেটাই হবে আমার সবচেয়ে বড় রোজগার, তাই আমি কখনো তোমাকে বলিনি। চৌপালে দাঁড়িয়ে থাকা কয়েকজন নারীর চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। দেবকীনন্দন সিংয়ের চোখও ছলছল করে উঠল। রাঘব আরও বলল, যখন তুমি বললে যে আমি তোমার যোগ্য নই, তখন আমার মনে হল হয়তো সত্যি সত্যিই আমি তোমার পথের কাঁটা। তাই আমি কিছু না বলেই কাগজগুলোতে সাইন করে দিয়েছিলাম। অদিতির চোখ দিয়ে অনর্গল জল বইতে লাগল। 7 বছরের অহংকার সেই মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে এগিয়ে গেল, তার গলা কাঁপছিল। রাঘব, আমি তোমাকে খুব ভুল বুঝেছিলাম। পুরো চৌপাল নিস্তব্ধ ছিল। অদিতি কাঁদতে কাঁদতে বলল, যে মানুষটা আমার স্বপ্নের জন্য নিজের জমি বিক্রি করে দিল, আমি তাকেই বোঝা মনে করে এসেছি। রাঘব হালকা হাসির সাথে বলল, স্বপ্ন পূরণ হওয়া উচিত, শুধু এটাই জরুরি ছিল। কয়েক মাস পর হরিপুর গ্রামে যে জায়গায় একসময় অহংকার আর যন্ত্রণা দুটি জীবনকে আলাদা করে দিয়েছিল, সেই জায়গাতেই পুরো গ্রামের সামনে অদিতি আর রাঘব আবারও মুখোমুখি দাঁড়িয়েছিল। তফাৎ শুধু এতটুকুই ছিল যে এবার তাদের মাঝে কোনো দূরত্ব ছিল না। অদিতির চোখে অনুশোচনা আর সত্য ছিল, আর রাঘবের মুখে সেই শান্ত হাসি যা চিরকাল তার পরিচয় হয়ে থেকেছে। পুরো গ্রামের মানুষের উপস্থিতিতে দুজনে একে অপরের হাত ধরল। সেই মুহূর্তে চৌপাল হাততালি আর আশীর্বাদে মুখরিত হয়ে উঠল। অনেক বয়স্ক মানুষের চোখে জল ছিল, কারণ তারা প্রথমবার দেখল যে সত্যিকারের ভালোবাসা সময়ের প্রতিটি পরীক্ষাই পার করতে পারে। সময় ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল এবং 2 বছর পর তাদের বাড়িতে আনন্দের এক নতুন কিরণ এলো। তাদের আঙিনায় এক মিষ্টি ছেলের কান্নার আওয়াজ বেজে উঠল। ছোট্ট বাচ্চাটি যখন প্রথমবার রাঘবের কোলে হাসল, তখন তার চোখে সেই চমকটাই ফিরে এলো যা বেশ কয়েক বছর আগে কোথাও হারিয়ে গিয়েছিল। তাই তো বলে, যদি মন পরিষ্কার হয় আর ভালোবাসা সত্যি হয়, তবে দেরিতে হলেও খুশি নিশ্চয়ই ফিরে আসে। বন্ধুরা, এই গল্পটা আমাদের এটাই শেখায় যে মানুষের আসল মূল্য তার পোশাক বা পদ দিয়ে হয় না, বরং তার মন দিয়ে হয়। অহংকার সম্পর্ক ভেঙে দেয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা ভেঙে যাওয়া সম্পর্ককেও আবার জুড়ে দিতে পারে। কিন্তু এবার আপনারা বলুন, যদি আপনারা অদিতির জায়গায় থাকতেন এবং 7 বছর পর এই সত্যিটা জানতে পারতেন, তাহলে আপনারাও কি এত সাহস করে নিজেদের ভুল স্বীকার করতে পারতেন? আর যদি আপনারা রাঘবের জায়গায় থাকতেন, তবে কি কারো স্বপ্নের জন্য নিজের পুরো জমি চুপচাপ কুরবান করে দিতেন? আপনাদের মতে এই গল্পের সবচেয়ে বড় মানুষকে, রাঘব নাকি অদিতি? আর অদিতির ভুল কি ক্ষমা করা যেতে পারে? নিজেদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন। যদি গল্পটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন সব হৃদয়স্পর্শী গল্পের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন।